হয় আমি ৩৫ বছরের আগে মিলিয়নিয়ার হব, আর না হয় বিল্ডিং থেকে ঝাঁপ দেব। এই কথাটি বলেছিলেন ওয়ারেন বাফেট যখন তিনি খুবই ছোট ছিলেন। বন্ধুরা, আজকে আমরা দেখব পৃথিবীর সবচেয়ে বড় ইনভেস্টর ওয়ারেন বাফেট কিভাবে টাকা ইনকাম করেছেন, কিভাবে তিনি $0কে ৩২ বছর বয়সে $1 মিলিয়ন রূপান্তরিত করে এবং $1 মিলিয়ন কিভাবে 85 বিলিয়ন ডলারে পরিণত করেন। তাহলে চলুন শুরু করি। ওয়ারেন বাফেট ৩০ অগাস্ট ১৯৩০ সালে আমেরিকার ওমাহাতে জন্মগ্রহণ করেন। ওয়ারেন বাফেটের পিতা হাওয়ার্ড বাফেট একজন স্টক ব্রোকার ছিলেন এবং তার মাতা হাউসওয়াইফ ছিলেন। ১৯৩০ সালে আমেরিকায় অর্থনৈতিক সংকট চলছিল। ওয়ারেন বাফেটের বয়স যখন ১ বছর, তখন তার পরিবার তাদের সমস্ত টাকা শেষ করে ফেলে। কারণ হচ্ছে যেই ব্যাংকে তাদের টাকা ছিল সেই ব্যাংকটি বন্ধ হয়ে যায়। তিনি ছোটবেলায় তার পিতামাতাকে দারিদ্র্যের সাথে জীবনযাপন করতে দেখেন। তার মা একবেলা খাবার অনেক সময় খেতেন না, যাতে ওয়ারেন বাফেটের পিতা খাবার খেতে পারে, কারণ তিনি সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে পড়তেন। আর এই দারিদ্র্য দেখেই ওয়ারেন বাফেট বলেছিলেন, হয় আমি ৩৫ বছরের আগে মিলিয়নিয়ার হব, আর না হয় ওমাহার সবচেয়ে উঁচু বিল্ডিং থেকে ঝাঁপ দেব। ছোটবেলা থেকে তিনি অঙ্কে ভালো ছিলেন, সবকিছু থেকে বেটার কিছু শিখতে চাইতেন। তিনি ছোটবেলায় তার বাড়ির সামনে রাখা সবগুলো গাড়ির নাম্বার দেখতেন এবং রাতে এসে সেগুলোকে একটি খাতায় লিখতেন। কারণ হচ্ছে তিনি দেখতেন কোন গাড়িটি সবচেয়ে বেশিবার তাদের বাড়ির সামনে আসতেন। একবার তিনি দেখেন একজন লোক তাদের বাড়ির সামনে রাখা মেশিন থেকে কোল্ড ড্রিঙ্কস নিচ্ছেন এবং সেই মেশিনের সামনে কোল্ড ড্রিঙ্কসের ঢাকনা পড়ে আছে। ওয়ারেন বাফেট ১ সপ্তাহ ধরে সমস্ত ঢাকনাগুলো উঠায় এবং দেখে মানুষ কোন পানীয়গুলো বেশি পান করে। ঢাকনাগুলো জমিয়ে রাখার পর তিনি হিসাব করে দেখেন মানুষ সবচেয়ে বেশি কোকাকোলা পান করেন। অনেক বছর পর তার ইনভেস্টিংয়ের কেরিয়ারে কোকাকোলার অনেকগুলো শেয়ার কিনে রেখেছিলেন। যখন ওয়ারেন বাফেটের বয়স ১০ বছর ছিল এবং ম্যানসন লাইব্রেরিতে বই পড়ছিল, তখন তিনি একটি বই দেখেন যেখানে লেখা ছিল ১০০০ পদ্ধতি রয়েছে $১০০০ ইনকাম করার। ওই বইতে টাকা ইনকাম করার অনেকগুলো আইডিয়া দেওয়া ছিল। তার মধ্য থেকে একটি আইডিয়া বাফেটের খুবই পছন্দ হয়। সেটি হলো একটি মেশিন থাকলে $১০০০ ইনকাম করা যায়। অর্থাৎ আইডিয়া ছিল একটি মেশিন থেকে যে টাকা ইনকাম হবে সেটা দিয়ে আরেকটি মেশিন লাগাতে হবে বা কিনতে হবে এবং প্রতিবারই টাকা পেয়ে খরচ করার পরিবর্তে আবারও ইনভেস্ট করতে হবে। এটা দেখে ৭ বছরের বালক ওয়ারেন বাফেট হিসাব করেন একটি ওয়েট মেশিন কিনতে তার কত টাকা লাগবে এবং সেটার লাভ থেকে দ্বিতীয় মেশিন কিনতে কতদিন সময় লাগবে। সঙ্গে তিনি এটাও হিসাব করে রেখেছিলেন পৃথিবীর সকল মানুষ যদি তার ওয়েট মেশিন ব্যবহার করে তাহলে সে কত টাকা ইনকাম করতে পারবে। ছোটবেলা থেকেই ওয়ারেন বাফেট অনেক কিছু বিক্রি করতে শুরু করে, যেমন কোকাকোলা, চুইংগাম এবং ম্যাগাজিন বিক্রি করতেন। আর সকালবেলা উঠে তিনি সংবাদপত্র, পেপার বিক্রি করতেন। ছোটবেলা থেকেই তিনি টাকা বানাতে খুবই আনন্দ পাচ্ছিলেন এবং তিনি কিন্তু ছোটবেলা থেকেই কম্পাউন্ডিং খুবই পছন্দ করতেন, কারণ তিনি ছোটবেলায় একজন রাজার গল্প শুনেছিলেন। গল্পটা হচ্ছে এরকম, একদিন এক রাজার কাছে একজন উজারি আসেন এবং সে রাজার কাছ থেকে দান চায়। তখন সেই দাম্ভিক রাজা বলে, আজকে তুমি আমার কাছ থেকে যাই চাইবে তাই পাবে, বলো তুমি কি চাও। আর সেই সময় রাজা বসে বসে ডাবা খেলছিল। আর তখন সেই উজারি বলে, ডাবা ঘরের মধ্যে যেই ৬৪টি ঘর আছে তার মধ্যে প্রথম ঘরে ১টি চাল এবং দ্বিতীয় ঘরে ২টি চাল এবং পরের ঘরে ডাবল, এইভাবে ৬৪ ঘর পর্যন্ত আমাকে চাল দেবেন। তখন রাজা বলে, তুমি একেবারেই বোকা, তুমি ইচ্ছে করলে তো সোনা হীরাও চাইতে পারতে। তারপর রাজার সৈন্যরা যখন ৬৪ ঘরে দানা দিতে থাকে তখন তারা দেখে ৬৪ নাম্বার ঘরে যে পরিমাণ চাল লাগবে সেটা রাজার রাজ্যে তো দূরের কথা, আশেপাশে কয়েকটা রাজ্য নিয়েও এই পরিমাণ চালের ধারে কাছেও নেই। এই গল্পটি থেকে ওয়ারেন বাফেট এতটাই প্রভাবিত হয়েছিলেন যে তিনি কম্পাউন্ডিংকে বেস্ট ফিলসফি হিসাবে মেনে নেন। ওয়ারেন বাফেট তার পিতার কথা মতে যখন হার্ভার্ড ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলেন তখন ওয়ারেন বাফেটকে কলেজের কর্তৃপক্ষ 10 মিনিট ইন্টারভিউ নেন এবং তারপর তারা বলেন, তুমি এখানে ভর্তি হতে পারবে না। তখন ওয়ারেন বাফেট
খুবই দুঃখিত হয় এবং সে ভাবতে থাকে তার পিতাকে কি বলবে। কিন্তু পরে তিনি বলেন, এই ঘটনাটি আমার জন্য সবচেয়ে ভালো ছিল, কারণ কিছু বছর আগে তিনি একটি বই পড়েছিলেন, দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর, যার লেখক ছিলেন বেঞ্জামিন গ্রাহাম, যার দ্বারা তিনি খুবই প্রভাবিত হয়েছিলেন। ওয়ারেন বাফেট হার্ভার্ড ইউনিভার্সিটিতে রিজেক্ট হওয়ার পর কলম্বিয়া ইউনিভার্সিটিতে বেঞ্জামিন গ্রাহাম সেখানে পড়াচ্ছিলেন। এটা দেখে ওয়ারেন বাফেট একটি চিঠি লেখেন। চিঠিতে লেখা ছিল, স্যার, আমি জানতাম আপনি মারা গেছেন, কিন্তু পরবর্তীতে আমি জানতে পারি স্যার আপনি বেঁচে আছেন এবং কলম্বিয়া ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন। তাই আমি সেই ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাই, এবং সে কলম্বিয়া ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেয়ে যায়। ওয়ারেন বাফেট বলেন, এটাই আমার জীবনের সবচেয়ে ভালো দিন, কারণ বেঞ্জামিন গ্রাহাম থেকে ইনভেস্টমেন্ট বিষয়ে অনেক কিছুই শিখেছি। বেঞ্জামিন গ্রাহাম তাকে ইনভেস্টের সম্পর্কে দুইটি কথা বলেন। এক, নিজের ইনভেস্টমেন্টের টাকা কখনোই রিস্কে লাগাবে না। 2 নম্বর হলো কখনোই 1 নম্বর নিয়মকে ভুলবে না। ওয়ারেন বাফেট একটি বেস্ট কনসেপ্ট বেঞ্জামিন থেকে শিখেছিলেন, সেটা হলো ভ্যালু ইনভেস্টিং, অর্থাৎ কোনো কোম্পানিকে তাদের ভ্যালু অনুসারে কিনা দরকার, তাদের প্রেজেন্ট মার্কেট ভ্যালু অনুসারে নয়। অর্থাৎ আপনি জানেন যে একটি কলমের দাম 10 টাকা, কিন্তু সেটি যদি মার্কেটে 20 টাকা হয়ে যায়, তখন সেটা কিনবেন না, বরং অপেক্ষা করুন, যেদিন কলমটা 5 টাকায় আসবে সেদিন কিনে নিন। আবার পুনরায় যখন ওই কলমটি মার্কেটে 10 টাকা হয়ে যাবে, সেদিন আপনি ওই কলমটি বিক্রি করে দিন এবং লাভ কামিয়ে নিন। এই কৌশলটি ওয়ারেন বাফেট বড় বড় কোম্পানির শেয়ার কেনার সময় ব্যবহার করেছেন এবং প্রচুর টাকা ইনকাম করে নিয়েছেন। 1956 সালে 25 বছর বয়সে বাফেট পার্টনারশিপ তৈরি করেন, যেখানে কিনা 7 জন পার্টনার ছিল এবং বেশিরভাগ পার্টনার তার পরিবার থেকেই ছিল। এর 6 বছর পর অর্থাৎ 1962 সালে তিনি তার $1,05,000 পার্টনারশিপের সাহায্যে $7 মিলিয়ন কনভার্ট করে ফেলেন, যেখানে $1 মিলিয়ন বাফেটের ছিল। অর্থাৎ 32 বছর বয়সে তিনি একজন মিলিয়নিয়ার হয়ে যান। ফলে তাকে উঁচু বিল্ডিং থেকে ঝাঁপ দিতে হয়নি, যেটা কিনা তিনি ছোটবেলায় বলেছিলেন। মার্কেটে শেয়ারের দাম বাড়ছিল এবং শেয়ার কিনা মুশকিল হয়ে পড়ছিল, এজন্য কিছু বছরের মধ্যে পার্টনারশিপ প্রোগ্রাম বন্ধ করে দেন। ওয়ারেন বাফেট জনগণের সাথে কথা বলাই তেমন সচ্ছল ছিলেন না। এরপর তিনি একটি সংবাদপত্রে ডেল কার্নেগির একটি পাবলিক স্পিকিং কোর্স দেখেন এবং তিনি সেটাতে জয়েন করেন। এরপর তার প্রফেশনাল লাইফ অনেক উন্নত হয়। বাফেট বলেছেন, এই কোর্স থেকে তিনি এতটাই কনফিডেন্স পেয়েছিলেন যে তিনি তার গার্লফ্রেন্ডকে বিয়ের প্রস্তাব দেন এবং তাকে সে বিয়ে করেন। এরপর বাফেটের জীবনে একজন বিশ্বস্ত বন্ধু আসে, যার নাম চার্লস ম্যাঙ্গার। চার্লস ম্যাঙ্গারের সাথে দেখা করার আগে বাফেটের নীতি ছিল, সেই কোম্পানি কিনুন যার অ্যাকচুয়াল ভ্যালু বেশি হোক, কিন্তু খারাপ ম্যানেজমেন্টের জন্য সেটা এখন সস্তায় পাওয়া যাচ্ছে, এবং যখনই মার্কেট ভ্যালু বেশি হয়ে যাবে তখনই সেটাকে বিক্রি করে দিন এবং লাভ কামিয়ে নিন। কিন্তু চার্লস ম্যাঙ্গারের সাথে দেখা করার পর বাফেটের নীতি হয় যে এমন কোম্পানি কিনো যেগুলো কোয়ালিটি কোম্পানি এবং যাদেরকে পরবর্তীতে বিক্রি করতে হবে না, কারণ সেই কোম্পানির ভ্যালু এমনিতেই কম্পাউন্ডিং হয়ে পরবর্তীতে বেড়ে যাবে এবং আমাদের প্রফিট কামিয়ে দিবে। এই নীতিতে বাফেট কোকাকোলা, আমেরিকা এক্সপ্রেস, জিলেটের মতো কোম্পানির শেয়ার কিনে এবং প্রচুর লাভ কামায়। এর কিছু বছর আগে বাফেট একটি কোম্পানির শেয়ার কিনেছিলেন যার নাম ছিল বার্কশায়ার হ্যাথওয়ে, যেটা টেক্সটাইল কোম্পানি ছিল। যখন বাফেট এই কোম্পানির অনেক শেয়ার কিনে নেন, তখন এই কোম্পানির পুরো নিয়ন্ত্রণ বাফেটের হাতে চলে আসে এবং তিনি বার্কশায়ার কোম্পানির চেয়ারম্যান হয়ে যান। এরপর তিনি এই কোম্পানির ইউজলেস শেয়ারগুলোকে বিক্রি করে দেন এবং টেক্সটাইলের কাজ বন্ধ করে সেটাকে একটা ইনভেস্টিং ফান্ড বানিয়ে দেয়। সেটা থেকে তিনি প্রচুর টাকা ইনকাম করে। আজও ওয়ারেন বাফেটের বেশিরভাগ টাকা বার্কশায়ার কোম্পানিতেই রয়েছে। বন্ধুরা, ওয়ারেন বাফেট একটি সিম্পল আইডিয়া দিয়েছেন, সেটা হলো কম্পাউন্ডিং, যেটাকে তিনি সারা জীবন ফলো করেছেন। আজ ওয়ারেন বাফেটের মোট সম্পত্তির পরিমাণ $85 বিলিয়ন এবং তিনিই হচ্ছেন সেই ছেলে যার মাকে টাকার অভাবে একবেলা না খেয়ে থাকতে হতো। আপনারা জানেন যে ওয়ারেন বাফেট এবং বিল গেটস, তারা দুজন হচ্ছে বেস্ট ফ্রেন্ড এবং তাদের দুজনের কাহিনীটা এইভাবে শুরু হয়েছিল। একদিন বিল গেটসের মা মেরি বিল গেটসকে বলেন সে যেন হুড ক্যানেলের একটি মিটিংয়ে আসে এবং ওয়ারেন বাফেটের সাথে দেখা করে, কিন্তু বিল গেটস আসতে চাচ্ছিল না। সে ওয়ারেন বাফেটের সঙ্গে দেখা করতে চাইতো না, কারণ বিল গেটস মনে করত ওয়ারেন বাফেট এমন একজন মানুষ
সে শুধু স্টক কিনেন এবং পরবর্তীতে তা বিক্রি করেন। তাই তার সাথে দেখা করে তেমন কোনো ফায়দা হবে বলে আমার মনে হয় না। কিন্তু তারপরেও সে লাঞ্চে ওয়ারেন বাফেটের সাথে দেখা করে এবং তার সাথে কথা বলে বিল গেটস বুঝতে পারেন ওয়ারেন বাফেট একজন ভালো এবং বুদ্ধিমান ব্যক্তি। ফলে তারা খুব তাড়াতাড়ি দুজনেই বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। ওই সময় বিল গেটসের পিতাও লাঞ্চে হাজির ছিলেন। তিনি দুজনকেই বলেন, তোমরা জীবনে অনেক সফল হয়েছ। এরপর তিনি দুজনকেই একটি কলম আর খাতা দিয়ে বলেন, এমন কোন জিনিস আছে যেটা তোমরা তোমাদের জীবনের সফলতার গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করো। আর যখন বিল গেটসের পিতা দুজনের খাতাই দেখেন, তখন দুজনের খাতাতেই একটা লেখা ছিল, সেটা হলো ফোকাস। আজও বিল গেটস এবং ওয়ারেন বাফেট দুজনেই ভালো বন্ধু এবং ওয়ারেন বাফেট 2018 সালে $3.4 বিলিয়ন বিল এবং মিলিন্ডা গেটস ফাউন্ডেশনে দান করেছেন। শুধু এটাই নয়, ওয়ারেন বাফেট এটাও বলেছেন যে তিনি মৃত্যুর সময় তার সম্পত্তির 99% দান করে দিবেন। নিজের ছেলে মেয়েদেরকে তিনি সম্পত্তির খুবই কম পরিমাণ দিবেন, কারণ তিনি জানেন পরিশ্রম না করে টাকা পাওয়ায় তার ছেলে মেয়ের ভবিষ্যৎ তেমন উন্নতি হবে না, বরং তারা বরবাদ হবে। বন্ধুরা, ওয়ারেন বাফেট আজও খুব সাধারণভাবে জীবনযাপন করে। তিনি একটি মিডল ক্লাস ঘরেই থাকেন এবং মধ্যবিত্তদের মতোই খাবার খান। মিডল ক্লাস মানুষের মতোই গাড়ি ব্যবহার করেন। বার্কশায়ার কোম্পানির শুরুতে তার কাছে শুধুমাত্র 25 জন কর্মচারী ছিল, কিন্তু এখন বার্কশায়ার কোম্পানিতে প্রচুর কর্মচারী আছে। কিন্তু প্রথম দিকে সেই 25 জন কর্মচারী আজও ওয়ারেন বাফেটের সাথেই আছে। ওয়ারেন বাফেট বলেছেন, আমি প্রতিটি কর্মচারী এবং শেয়ার হোল্ডারদেরকে পার্টনার বলে মনে করি এবং তাদের সঙ্গে সেইভাবেই ব্যবহার করি। তিনি বলেছেন, আমি জীবনে সেই খেলাটাই খেলছি যেটাকে আমি খুব ভালোবাসি। তবে আমি টাকাকে ভালোবাসি না, ভালোবাসি ইনভেস্টিংয়ের খেলাকে। আমি যদি টাকাকে ভালোবাসতাম তাহলে আমি দামি দামি গাড়ি কিনতাম, দামি দামি বাড়ি কিনতাম, কিন্তু আমি তা করিনি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আপনি যদি ফাইন্যান্স, বিজনেস, সেলফ ডেভেলপমেন্টের ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।